প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? তোমাদের সকলকে এএলসির এসএসসি আইসিটি অনলাইন ক্লাসে স্বাগত জানাই। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে চ্যাপ্টার 3 এর রেজিস্টার এবং কাউন্টার। এই দুইটা জিনিস নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। তাহলে আমরা শুরু করি। প্রথমে আসেন, রেজিস্টারটা মূলত কি কাজে লাগে? রেজিস্টারের কাজ হচ্ছে যে ডেটা সংগ্রহ করা, মানে হচ্ছে ডেটাগুলো স্টোর করা। তো ডেটা মানে হচ্ছে আমরা বাইনারি বিট বুঝবো, কারণ প্রত্যেকটা ক্যারেক্টারকে বিভিন্ন বাইনারি বিট দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে এখানে একটু খেয়াল করো, রেজিস্টার কাকে বলে আমরা শুরুতে এটা শিখবো। এই টপিকটা ইম্পর্টেন্ট, বোর্ড কোশ্চেনের জন্য একটু বেশি ইম্পর্টেন্ট। তবে এখান থেকে যে যে জিনিসগুলো আসে সেটা হচ্ছে রেজিস্টার কাকে বলে এবং গঠনটা, চিত্রসহ গঠনটা একটু ভালো করে পড়বা। ওখান থেকে প্রশ্নগুলো মোটামুটি কমন আসে। ঠিক আছে, তাহলে এখান থেকে রেজিস্টারের কাকে বলে বা সংখ্যাটা শিখবো, তারপর হচ্ছে গঠনটা এবং ব্যবহার থেকেও কোশ্চেন এসে থাকে, বিশেষ করে এমসিকিউতেও আসে, সৃজনশীলেও আসে। তাহলে আমরা এখন জানবো যে রেজিস্টার কি, মূলত এটা কি কাজে লাগে। ওকে, তারপর রেজিস্টার। তো স্যার, রেজিস্টার হচ্ছে কিছু ফ্লিপ ফ্লপের তৈরি ডিজিটাল বর্তনী, যা সীমিত সংখ্যক বাইনারি ডেটা ধারণ বা সংরক্ষণ করে রাখতে পারে, তাকে হচ্ছে রেজিস্টার বলে। তাহলে রেজিস্টারের মূল কাজটা হচ্ছে যে সে বাইনারি ডেটাগুলো সংরক্ষণ করে রাখবে বা কি করবে, স্টোর করবে। ওকে, তাহলে এই রেজিস্টারটা তৈরি হয় আসলে মূলত ফ্লিপ ফ্লপের সাহায্যে, যেটা তোমাদের সিলেবাসে নেই। তবে ফ্লিপ ফ্লপ বুঝলে তোমরা মোটামুটি রেজিস্টারটা বুঝতে পারবা। তো এখানে ফ্লিপ ফ্লপ মূলত অনেক ধরনের হয়, 5 ধরনের। এসআর ফ্লিপ ফ্লপ, তারপর হচ্ছে যে জেকে ফ্লিপ ফ্লপ, তারপর হচ্ছে যে টি ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ, তারপর মাস্টার স্ল্যাব ফ্লিপ ফ্লপ। তো এখানে অনেকগুলো ফ্লিপ ফ্লপের সমন্বয়ে আসলে মূলত রেজিস্টারগুলো তৈরি করা হয়। ক্লিয়ার? তাহলে আপাতত ফ্লিপ ফ্লপের কাজই হচ্ছে যে বাইনারি বিটগুলো সংরক্ষণ করা। একটা ফ্লিপ ফ্লপ সবসময় একটা বাইনারি বিট সংরক্ষণ করবে, দুইটা ফ্লিপ ফ্লপ সবসময় দুইটা বাইনারি বিট সংরক্ষণ করবে। তাহলে এখানে আমরা বলতে পারি না স্যার এন সংখ্যক ফ্লিপ ফ্লপ এন সংখ্যক বাইনারি বিট সংরক্ষণ করতে পারবে। তাহলে অসংখ্য ফ্লিপ ফ্লপের সমষ্টি হচ্ছে যে রেজিস্টার। ঠিক আছে, এটা একটা অস্থায়ী মেমোরি ডিভাইস। তাহলে একটু দেখো, কিছু ফ্লিপ ফ্লপের তৈরি ডিজিটাল বর্তনী বা সীমিত সংখ্যক বাইনারি ডেটা ধারণ বা সংরক্ষণ করে রাখতে পারে, তাকে রেজিস্টার বলে। রেজিস্টার মাইক্রোপ্রসেসরের অভ্যন্তরে অবস্থিত থাকে উচ্চ গতি সম্পন্ন একটি মেমোরি। ক্লিয়ার? তাহলে এখান থেকে যে জিনিসটা আসবে পরীক্ষায়, তোমাদের এই লাইনটা একটু মাথায় রাখতে হবে। এন বিটের একটি বাইনারি তথ্য ধারণের জন্য এন বিটের, স্যার এন বিট, ওই যে বললাম তোমার যদি 4 বিট হয় তাহলে ফ্লিপ ফ্লপ 4টা ব্যবহার করব। এন বিটের বাইনারি তথ্য ধারণের জন্য এন সংখ্যক ফ্লিপ ফ্লপ বিশিষ্ট রেজিস্টার প্রয়োজন হয়। এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে, এগুলো এমসিকিউতে আসে। ওকে, তাহলে এখানে এন সংখ্যক ফ্লিপ ফ্লপের জন্য এন সংখ্যক বাইনারি বিট আমাদেরকে কি করতে হবে স্যার, সংরক্ষণ করতে হবে। ওকে, যেমন ধরো এই যে 4 বিট রেজিস্টার, এটা মানে কি বোঝাচ্ছে? 4 বিট রেজিস্টারের মানেটা বোঝাচ্ছে যে এখানে 4টা ফ্লিপ ফ্লপ দিয়ে এই রেজিস্টারটা তৈরি। ওকে, সরি, এটা 8 বিট রেজিস্টার দিয়ে বোঝাচ্ছে যে 8টা ফ্লিপ ফ্লপ দিয়ে এই রেজিস্টারটা তৈরি। ঠিক সেম ভাবে 16 বিট রেজিস্টার মানে কি, এখানে 16টা ফ্লিপ ফ্লপের সমন্বয়ে এই রেজিস্টারটা তৈরি করা হয়। এর কাজই হচ্ছে যে মানে একটা মেমোরি ডিভাইসের মতো করে কাজ করবে, ডেটাগুলো সংরক্ষণ করবে। ওকে, তারপর আসো, রেজিস্টার প্রধানত কয় প্রকার? রেজিস্টার হচ্ছে প্রধানত 2 প্রকার, একটা হচ্ছে শিফট রেজিস্টার, একটা হচ্ছে প্যারালাল লোড রেজিস্টার। একটু ভালো করে খেয়াল করবা, প্যারালাল লোড রেজিস্টারকে আবার বাফার রেজিস্টারও বলা হয়। তাহলে রেজিস্টার কয় প্রকার? একটা হচ্ছে শিফট রেজিস্টার আর একটা হচ্ছে প্যারালাল রেজিস্টার। ওকে, এবার আসো, এগুলো হচ্ছে যে বেশিরভাগ থিওরিটিক্যাল পড়ালেখা, প্র্যাকটিক্যালি জিনিসগুলো দেখতে পারলে আরো একটু তোমাদের জন্য সুবিধা হতো। এইবার আসেন স্যার, রেজিস্টার হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে শিফট রেজিস্টার, একটা হচ্ছে যে প্যারালাল লোড রেজিস্টার বা বাফার রেজিস্টার। তো শিফট রেজিস্টারটা মূলত কিভাবে কাজ করবে সেটা একটু বলছি। যে রেজিস্টার বাইনারি তথ্যকে
ডান দিক থেকে বা বাম দিকে বা উভয় দিকে সরাতে পারে তাকে শিফট রেজিস্টার বলে, শিফট করতে পারে। মানে হচ্ছে যে ডেটাটা বাইনারি বিটটা ডান দিক থেকে বাম দিকে শিফট হতে পারবে বা বাম দিক থেকে ডান দিকে শিফট হতে পারবে। বিষয়টা আরেকটু ডিটেলস আমি বলবো একটু পর করে, আগে বেসিকটা আমি বলে নিচ্ছি। শিফট রেজিস্টার কয়েক ধরনের হয়, যেমন শিফট লেফট মানে এটা বাম পাশে, শিফট রাইট, আর এটা হচ্ছে কন্ট্রোল শিফট। তো 4 বিটে একটা শিফট রেজিস্টার যদি আমরা আলোচনা করি তাহলে সেটা কেমন হবে একটু দেখো। শিফট রেজিস্টারে এক গুচ্ছ ফ্লিপ ফ্লপ থাকবে। স্যার যেহেতু বলেছে 4 বিট তাহলে ফ্লিপ ফ্লপ কয়টা হবে? 4টা। এগুলো কিন্তু এমসিকিউতে আসে। তো ফ্লিপ ফ্লপ চেইন আকারে একটির সাথে আরেকটি যুক্ত থাকবে, যাতে একটি ফ্লিপ ফ্লপের আউটপুট অন্য ফ্লিপ ফ্লপের ইনপুটের সাথে কানেক্ট থাকবে। এতে সকল ফ্লিপ ফ্লপে একটি কমন ক্লক পালস থাকবে। এটা হচ্ছে বৈশিষ্ট্য। 4 বিট শিফট রেজিস্টারের বৈশিষ্ট্য কি? মানে এগুলো চেইন আকারে, ফ্লিপ ফ্লপ গুলো চেইন আকারে যুক্ত থাকবে এবং একটা ফ্লিপ ফ্লপের আউটপুট অন্য একটা ফ্লিপ ফ্লপের ইনপুটের সাথে যুক্ত হবে। তার সাথে হচ্ছে যে ফ্লিপ ফ্লপ গুলোতে সবগুলো ফ্লিপ ফ্লপে একটি কমন ক্লক পালস থাকবে। ক্লক পালসটা কি? এটা হচ্ছে যে একটা সিগন্যাল, মানে এটা সিগন্যালটা চলতে থাকবে আর রেজিস্টারটা কি করবে? কাজ করতে থাকবে। ঠিক আছে, মানে বিট গণনা করে আর কি। এই হচ্ছে মূলত তোমাদের একটা শিফট রেজিস্টারের চিত্র। ভালো করে খেয়াল করো এই জিনিসটা। এইটা হচ্ছে শিফট রেজিস্টারের চিত্র। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে যে এই যে আমরা বক্স দেখছি, এটা হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ। এই যে এইটাকে বলা হয় ডি ফ্লিপ ফ্লপ। তো ডি ফ্লিপ ফ্লপের ইনপুট কিন্তু দুইটা থাকে, একটা কিউ আর একটা কিউ কমপ্লিমেন্ট। ওকে, তাহলে এখানে ডি ফ্লিপ ফ্লপ কয়টা? 4টা। কেন স্যার? এখানে আমরা হিসেব করেছি 4 বিট, এটা 4 বিট একটা শিফট রেজিস্টার, সেজন্য এখানে 4টা ফ্লিপ ফ্লপ দিয়ে তোমাদের রেজিস্টারের চিত্রটা গঠিত। তাহলে এখানে ডি ফ্লিপ ফ্লপ একটা, এটাও ডি ফ্লিপ ফ্লপ, এটাও ডি ফ্লিপ ফ্লপ, এটাও ডি ফ্লিপ ফ্লপ, মানে হচ্ছে 4টা ফ্লিপ ফ্লপের সমন্বয়ে এই রেজিস্টারটা গঠিত। এখন আমি এখানে দেখাবো যে আসলে মূলত রেজিস্টারটা কাজ করে কিভাবে। ওকে, তাহলে এই যে ফ্লিপ ফ্লপ, এই কিউ হচ্ছে সবসময় আউটপুট, কিউ হচ্ছে এই জায়গায় হচ্ছে আউটপুট, এটা হচ্ছে কিউ আউটপুট, এটাও কিউ আউটপুট, এটাও কিউ আউটপুট। তাহলে কিউ হচ্ছে যে আউটপুট, আমি এখানে সংক্ষেপে লিখে দিচ্ছি বোঝার জন্য। ঠিক আছে, কিউ হচ্ছে আউটপুট। এবার দেখো এই ফ্লিপ ফ্লপ গুলো সবগুলো কিন্তু একটা ক্লক পালস দিয়ে যুক্ত। এই দেখো সবগুলো কিন্তু একটা ক্লক পালস দিয়ে, প্রত্যেকটা ক্লক পালসে যুক্ত। এই ক্লক পালসটাতে এখান থেকে দেখো, এখান থেকে কানেক্ট হলো, তারপর এই ক্লক পালসটা এখান থেকে কানেক্ট হলো, এই ক্লক পালসটাও এখান থেকে কানেক্ট হলো, এই ক্লক পালসটাও তোমার এখান থেকে কানেক্ট হলো। মানে হচ্ছে যে এই 4টা ফ্লিপ ফ্লপ কিন্তু একই ক্লক পালসের সাথে কানেক্ট। ঠিক আছে, এই 4টা ফ্লিপ ফ্লপ একই ক্লক পালসের সাথে কানেক্ট, সেই জন্য এটাকে বলা হয়েছে কমন ক্লক পালস। তো ওরা একটা সিগন্যাল দিবে, সিগন্যাল দিলেই ডেটাগুলো কাজ করবে। তো রেজিস্টারের কাজ হচ্ছে যে বাইনারি বিটগুলো সংরক্ষণ করা। ধরো আমি এখানে 4টা ফ্লিপ ফ্লপ, তাহলে আমি 4 বিটের বাইনারি এখানে আমি কি করব? স্টোর করব। তাহলে 4 বিটের যে কোনো একটা বাইনারি সংখ্যা আমরা যদি হিসেব করি, ধরো 13, 13 এর বাইনারি কত স্যার? 13 10। 13 কে যদি বাইনারিতে প্রকাশ করি, তো 13 কে বাইনারিতে প্রকাশ করতে গেলে আমরা শর্টকাটে যেভাবে করব, দেখো 1, 1 এর ডাবল হচ্ছে 2, 2 এর ডাবল হচ্ছে 4, 4 এর ডাবল হচ্ছে 8। এই সংখ্যাটার মধ্যে 13 সংখ্যাটা আমরা যোগ করে বের করব। তাহলে 8 আর 4 হচ্ছে 12, 12 সাথে 1 যোগ করলে হচ্ছে 13। মানে হচ্ছে যে যে সংখ্যাগুলো যোগ করলে 13 হবে তাদের মাথায় 1 হবে, বাকি সবগুলো 0 হবে। এইভাবে করে আমরা বাইনারি সংখ্যাটা বের করতে পারবো। তাহলে ওখানে 8, এখানে 1 দিলাম, 4 12, এখানে হচ্ছে 1 13। তাহলে এখানে আমরা 4 বিটের একটা বাইনারি পেয়েছি। তো 13 এর বাইনারি হচ্ছে 1101। এই জিনিসটা একটু খেয়াল করো, 13 এর বাইনারি হচ্ছে 1101। তাহলে এখন আমি চেষ্টা করব যে এই 4 বিটের বাইনারিটা শিফট রেজিস্টারের মাধ্যমে কি করতে? স্টোর করতে। তো এটা প্রসেসিংটা কি হবে? এটা প্রসেসিংটা কি হবে? আমি গঠনটা তো একটু বর্ণনা করেছি যে 4টা ফ্লিপ ফ্লপ থাকবে, তারপর এদের মধ্যে একটা কমন ক্লক পালস থাকবে। দেখো ক্লক পালস গুলো কিন্তু সবার সাথে অ্যাড করা, একই ক্লক পালস সবার সাথে অ্যাড করা। আরেকটা জিনিস বলেছি যে ফ্লিপ ফ্লপ গুলো চেইন আকারে থাকবে। চেইন আকারে মিন্স হচ্ছে, চেইন আকারে জিনিসটা হচ্ছে, দেখো চেইন আকারে জিনিসটা হচ্ছে যে এই জিনিসটা, এই একটা ফ্লিপ ফ্লপ আরেকটা ফ্লিপ ফ্লপের আউটপুটের সাথে কানেক্ট থাকবে।
ঠিক আছে। এই ফ্লিপ ফ্লপটা ধরো এই ফ্লিপ ফ্লপের আউটপুটটা এর সাথে কানেক্ট, বা এটার আউটপুটটা এটার সাথে কানেক্ট, মানে মূলত চেইন আকারে মানে বোঝাচ্ছে যে একটা ফ্লিপ ফ্লপের আউটপুট অন্য একটা ফ্লিপ ফ্লপের ইনপুট হিসেবে কাজ করবে, আবার এই আউটপুটটা এই ফ্লিপ ফ্লপের ইনপুট হিসেবে কাজ করবে, আবার এটার আউটপুটটা এটা ফ্লিপ ফ্লপের ইনপুট হিসেবে কাজ করবে। ঠিক আছে, তাহলে এটা সেই জন্য বলেছে চেইন আকারে কাজ করা হবে। স্যার দেখেন 13 এর বাইনারি হচ্ছে 1101, ঠিক আছে। আমি চাচ্ছি এই বাইনারি বিটটা এই ফ্লিপ ফ্লপে আমি কি করব, স্টোর করব। ঠিক আছে, সরি রেজিস্টারে 4 বিট রেজিস্টার, এখানে কথাটা থাকবে 4 বিট রেজিস্টার, মানেই হচ্ছে যে 4 বিট, এই যে একটা বিট, দুইটা বিট, তিনটা বিট, চারটা বিট, 4 বিট রেজিস্টারে আমি এই বাইনারি সংখ্যাটা কি করতে চাচ্ছি, স্টোর করতে চাচ্ছি। তাহলে সেক্ষেত্রে কিভাবে হবে, তো শুরুতে যদি আমি ধরো স্বাভাবিকভাবে প্রথম রেজিস্টারে সবগুলো বিট কি হবে, 0 হবে, শুরুর দিকে কি আসবে, 0 আসবে, একদম নতুন অবস্থায় শুরুর দিকে সব সময় বিট কি থাকবে, ধরো নাও 0। তো এখন আমি চাচ্ছি যে 1 1 0 1 এই বিটগুলো এখানে স্টোর করতে। তো স্টোরটা কিভাবে হবে সেটা খেয়াল করো। তো এটা দুই ভাবে হতে পারে, একটা বাম পাশ থেকে ডান পাশে হতে পারে, ডান পাশ থেকে বাম দিকেও হতে পারে। তাহলে সেক্ষেত্রে কিভাবে হবে সেটা আমি একটু বলছি। তো ফার্স্ট অফ অল যদি আমি ধরে নিই এই সংখ্যাটা সে প্রথম ঘরটা দখল করলো, ঠিক আছে। যদি প্রথম ঘর দখল করে তাহলে একটু খেয়াল করো, এই সংখ্যাটা, এই লাস্টের সংখ্যাটা প্রথম ঘর দখল করলো, তাহলে প্রথম ঘরে আমি 1 লিখলাম, তাহলে এই 0টা সে পাশের ঘরে শিফট হবে, তাহলে সেক্ষেত্রে আমি এখানে 0টা লিখলাম। এই 0টা হচ্ছে তার পাশের ঘরে শিফট হবে, এটা এখানে লিখলাম। এই 0টা তার পাশের ঘরে শিফট হবে, এইখানে লিখলাম। আর বাকি 0টা এখানে স্টোর হবে। প্রসেসটা হচ্ছে সেটা। ওকে, এইবার আসো ঠিক সেম ভাবে এখন যেটা কাজ হবে, এই 0টা আবার প্রথম ঘর দখল করবে, মানে স্টেপ বাই স্টেপ। দেখো প্রথমে শেষে 1টা প্রথম ঘর দখল করেছে, তারপর এই 0টা দখল করবে প্রথম ঘর। যদি প্রথম ঘর দখল করে তাহলে সেক্ষেত্রে এখানে কি হচ্ছে, দেখো প্রথম ঘরটা 0টা দখল করলো, এই 0টা এসে দেখো এই 0টা এসে যদি এখানে দখল করে তাহলে এইখানে 0 বসে গেল, তাহলে এই 1টা কোথায় যাবে, পাশের ঘরে শিফট হবে, এই আমি এখানে 1টা লিখলাম। এই 0টা কোথায় যাবে, পাশের ঘরটাতে শিফট হবে, এখানে লিখলাম। আর এই 0টা কোথায় যাবে, পাশের ঘরে শিফট হবে, এখানে লিখলাম। আর ও কি স্টোর হবে। ক্লিয়ার? এইবার আসো ঠিক স্টেপ বাই স্টেপ আবার আমি এখানে লিখছি। এবার আসো ঠিক সেম ভাবে এই 2 নাম্বার বিটটা প্রথম ঘরটা দখল করবে, মানে স্টেপ বাই স্টেপ। প্রথমে এই শেষেরটা এখানে প্রথম ঘর দখল করলো, পর এই 0টা তার পাশে ঘরে শিফট হলো, এটা তার পাশে ঘরে শিফট হলো, এভাবে করে করে একটা ঘর করে শিফট হবে। তাহলে এখন এই 3 নাম্বার বিটটা যদি এখানে শিফট হয়, তাহলে প্রথমে 1 বসলো, এই 0টা কি করবে, তার পাশের ঘরটাতে শিফট হবে, তাহলে এখানে 0 বসবে। আবার এই 1টা কোথায় যাবে, এই পাশের ঘরে শিফট হবে, তাহলে আমি এই জায়গায় 1 বসালাম, ঠিক আছে। তাহলে এই 0টা আবার কোথায় যাবে, এই পাশের ঘরে শিফট হবে, তাহলে এখানে 0, আর ও কি স্টোর হবে। ঠিক সেম ভাবে এইবার হচ্ছে এই 1টা একদম প্রথমটা, এটা কি করবে, প্রথম ঘরটা দখল করবে। তো প্রথম ঘরটা যদি দখল করে, এই 1 লিখলাম, তাই এই 1টা কোথায় যাবে, তার পাশের ঘরটা দখল করবে, এই 1টা লিখলাম। এই 0টা কোথায় যাবে, তার পাশের ঘরটা দখল করবে, এখানে 0। তো এখানে 1টা কোথায় যাবে, তার পাশের ঘরটা দখল করবে, এই যে 1 লিখলাম। তাহলে দেখো আলটিমেটলি আমি চেয়েছিলাম যে 1101 এই বাইনারি বিটটা 4 বিট রেজিস্টারে কি করতে, স্টোর করতে। দেখো তো স্টোর হয়েছে, তবে একটু ল্যান্দি প্রসেসে, মানে হচ্ছে শিফট হয়ে হয়ে প্রত্যেকটা ঘর শিফট হয়ে হয়ে আলটিমেটলি দেখো 1101 এই ডেটাটা স্টোর হলো। এই যে প্রত্যেকটা ঘর শিফট হয়ে হয়ে বাইনারি বিটগুলো স্টোর হচ্ছে, সেজন্য এটাকে বলা হয় শিফট রেজিস্টার। এটার নামটা কেন শিফট রেজিস্টার, কারণ প্রত্যেকটা বিট শিফট হয়ে হয়ে কি হচ্ছে, স্টোর হচ্ছে, সেজন্য এটাকে কি বলা হয়, শিফট রেজিস্টার। বুঝছো? এই পাশের ছকগুলো একটু ভালো করে মনে রাখবো। আমি কিভাবে দেখালাম, এই প্রথম ডেটাটা প্রথম ঘর দখল করবে, তারপর ও দ্বিতীয় ঘর, তৃতীয় ঘর, এভাবে করে করে যাবে, তারপর 0টা এসে আবার প্রথম ঘর দখল করবে, 1টা পাশে যাবে, ও পাশে যাবে, এভাবে করে এই যে সিরিয়াল ম্যান্টিংটা করেছি স্টেপ বাই স্টেপ, ঠিক আছে, এটাকে বলা হয় শিফট রেজিস্টার। তো আমি এখানে দেখাতে চেয়েছি 4 বিট বাইনারি।
তো আমি যে কোনো একটা 4 বিটের বাইনারি এখানে স্টোর করে দেখালাম যে প্রসেসিংটা কি হবে। ওকে, তো এখানে আমাদের চিত্রে বর্ণনা দিয়েছে, দেখো ডি টাইপ ফ্লিপ ফ্লপ, এই সবগুলো ফ্লিপ ফ্লপের নাম হচ্ছে ডি টাইপ ফ্লিপ ফ্লপ। ফ্লিপ ফ্লপ ব্যবহার করা হয়েছে এবং একটি ফ্লিপ ফ্লপের আউটপুট পরবর্তী ফ্লিপ ফ্লপের ইনপুটের সাথে যুক্ত, মানে একটা ইনপুট আর একটা আউটপুট আর একটা ইনপুটের সাথে যুক্ত। সকল ফ্লিপ ফ্লপে একটি কমন ক্লক পালস দেওয়া থাকবে এবং এক একটি পালস এক একটি বিট সরানো হয়। ঠিক আছে, তো এদের কাজই হচ্ছে বিটগুলোকে শিফট করে করে স্টোর করা। আশা করি বুঝতে পেরেছ, এটা ছিল শিফট রেজিস্টার। এখন আমরা চলে যাব প্যারালাল লোড রেজিস্টার। এটা আরো সহজ, এটা তো একটু ল্যান্দি প্রসেস, মানে একটা বিট শিফট করে 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 শিফট রেজিস্টারটা আমরা মোটামুটি কাজের বর্ণনাটা তোমাদেরকে বলে দিলাম। এবার আমরা চলে যাচ্ছি পরের স্লাইডে, প্যারালাল লোড রেজিস্টার। এটা হচ্ছে সবচেয়ে সহজ। এখানেও সেম 4টি ডি টাইপ ফ্লিপ ফ্লপ ব্যবহার করবো। রেজিস্টারে সবসময় বেশিরভাগ ডি ফ্লিপ ফ্লপ, ডি টাইপ ফ্লিপ ফ্লপ ব্যবহার করা হয়। ওই যে বললাম, তোমরা জাস্ট একটু মাথায় রাখবা ফ্লিপ ফ্লপের কাজটা কি। ফ্লিপ ফ্লপের কাজই হচ্ছে বাইনারি বিটগুলো স্টোর করা। ফ্লিপ ফ্লপের কাজই হচ্ছে বাইনারি বিটগুলো স্টোর করা। আমাদের ল্যাপটপে ক্যাশ র্যাম থাকে, র্যামের মধ্যে হচ্ছে ডেটাগুলো স্টোর হতে থাকে, এগুলো কিন্তু সব রেজিস্টারের মাধ্যমে। তাহলে এবার আসো 4 বিট প্যারালাল লোড রেজিস্টার। প্যারালাল লোড রেজিস্টারও বলতে পারবো, আবার আরেকটা নামও বলতে পারবো এখানে, বাফার রেজিস্টার। কি বলতে পারবো? বাফার রেজিস্টার। ওকে, এবার আসো, তো এখানের বৈশিষ্ট্যগুলো একটু আমরা দেখে নিব। এটা তো একটা কমন ক্লক পালস থাকবে এবং ক্লিয়ার, মানে হচ্ছে যেরকম ক্যালকুলেটরে আমরা ক্লিয়ার বাটন দিলে হচ্ছে কি সবকিছু আবার রিসেট হয়ে যায়, ঠিক এখানেও এই ফাংশনটা থাকবে। আমি চিত্রে চলে যাচ্ছি সরাসরি, তাহলে বুঝতে পারবা। এই হচ্ছে প্যারালাল লোড রেজিস্টারের চিত্রটা। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে এই ফ্লিপ ফ্লপ গুলো একটু খেয়াল করো, এটাও ডি ফ্লিপ ফ্লপ ইউজ করেছে। কিউ দিয়ে আসলে এখানে বুঝবা, ঠিক আছে। এখানে একটা কিউ আর কিউ কমপ্লিমেন্ট, মানে এখানে আউটপুট গুলো একটু কিউ দিয়ে প্রকাশ করা হচ্ছে, কিউ কমপ্লিমেন্ট দিয়েও প্রকাশ করা হয়। তাহলে এখানের মধ্যে আমি চিত্রটা দেখাচ্ছি, এটা ডি ফ্লিপ ফ্লপ, এটাও ডি ফ্লিপ ফ্লপ, এটাও ডি ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ। কয়টা স্যার? 4টা। তার মানে এখানে 4 বিট আমি রেজিস্টার করতে পারবো। এই আই 0 দিয়ে বোঝাচ্ছে আই নট, এটা হচ্ছে ইনপুট বোঝাচ্ছে, মানে এখানে ইনপুট দিব আমরা। আর এই নট দিয়ে এখানে আউটপুট বোঝাচ্ছে, মানে এখানে আউটপুটটা শো করবে। ঠিক আছে, এই আই নট দিয়ে ইনপুট বোঝাচ্ছে আর এই 0 দিয়ে আউটপুট বোঝাচ্ছে। ঠিক সেম ভাবে আই নট, আই 1, আই 2, আই 3। তাহলে এখানে আমরা 4টা বিট ডেটা, মানে হচ্ছে 4 বিট কি করতে পারবো? ইনপুট দিতে পারবো, আর আউটপুট গুলো এখানে শো হবে। একটা হচ্ছে এ নট, এ 1, এ 2, এ 3। ঠিক আছে, এবার দেখো এদের সাথে কিন্তু একটা কমন ক্লক পালস আছে। এই দেখো এখানে কিন্তু কমন একটা ক্লক পালস আছে। এই হচ্ছে এই ক্লক পালসটা এখান থেকে এর সাথেও কানেক্ট হচ্ছে, দেখো সেম ভাবে, আবার এর সাথেও কানেক্ট হচ্ছে, সেম ভাবে এর সাথেও কানেক্ট হচ্ছে। সেই জন্য এটাকে বলা হবে কমন ক্লক পালস। কি বলবো স্যার? কমন ক্লক পালস। ঠিক আছে, মানে একটা ডিজিটাল সিগন্যাল দিব, ওই সিগন্যালের সাহায্যে ফ্লিপ ফ্লপ গুলো কাজ শুরু করবে। এবার এখানে হচ্ছে যে দেখো একটা ক্লিয়ার সেট আছে, এটা আবার সবার সাথে অ্যাড করা। ক্লিয়ার বাটনে প্রেস করলে সবগুলো ডেটা আবার কি হয়ে যাবে? রিসেট হয়ে যাবে। এবার ধরে নাও আমি একটা 4 বিট, ধরে নাও আমরা 4 বিট বাইনারি, মানে হচ্ছে যে 4 বিটের একটা বাইনারি ডেটা এখানে কি করতে যাচ্ছে? স্টোর করতে যাচ্ছে। আগেরটাই ধরে নেন 13। 13 এর বাইনারি কত স্যার? এই যে 1101। এটা হচ্ছে 13 এর বাইনারি। তো আমি চাচ্ছি যে 13 এর বাইনারি বিটগুলো এখানে আমরা কি করব? স্টোর করব। ঠিক আছে, তো প্যারালালে তুমি প্যারালাল লোড রেজিস্টারে হচ্ছে যেটা সুবিধা, সেটা হচ্ছে তুমি যা ইনপুট করবা তাই আউটপুট শো করবে। এখন আসো আমি যদি এখানে করি এই প্রথম সংখ্যাটা যদি এখানে ইনপুট করি, এখানে ইনপুট দিচ্ছি, আউটপুটও আমি এখানে 1 পাবো। দ্বিতীয় সংখ্যাটা 1 এখানে ইনপুট দিচ্ছি, এখানেও আউটপুট 1 পাবো। তারপর হচ্ছে এখানে 0 দিচ্ছি তৃতীয় সংখ্যাটা, এখানেও আউটপুট আমি 0 পাবো। এখানে 1 দিচ্ছি, তাহলে এখানে আউটপুট আমি কি পাবো? 1 পাবো। তাহলে এখানে প্যারালাল লোড রেজিস্টারে যে জিনিসটা হয়, তুমি যা ইনপুট করবা সরাসরি তাই আউটপুট পাওয়া। ঠিক আছে, তাহলে এই প্যারালাল লোড রেজিস্টারে একটু মানে হচ্ছে ডেটা লোড হতে সময়টা কম লাগে। আর শিফট রেজিস্টারে কেন বেশি লাগবে? কারণ ও তো প্রত্যেকটা বিট শিফট করে 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 ডেটাটা স্টোর করছে।
আর এখানে তুমি যা দিবা আউটপুটই তা শো করবে। এই যে আই নটে আমি 1 দিলাম, আউটপুট এ নটে 1 প্রকাশ করবে। এখানে 1 দিলে এখানে আউটপুট 1 প্রকাশ করবে, 0 দিলে আউটপুট 0 প্রকাশ করবে। এখানে আমি 1 ডেটা দিলে মানে 1 বিট দিলে এখানেও বিট 1 কি প্রকাশ করবে। বুঝছো? তাহলে প্যারালাল লোড রেজিস্টার তুমি যাই ইনপুট দিচ্ছ সাথে সাথে আউটপুট তাই শো করছে। আর শিফট রেজিস্টারে হচ্ছে প্রতিটা বিট শিফট হয়ে হয়ে ডেটাগুলো স্টোর হচ্ছে। তাহলে এখানের মধ্যে ডেটা স্টোরের ক্ষেত্রে কোনটা বেশি দ্রুত কাজ করছে সেটা হচ্ছে প্যারালাল লোড রেজিস্টার। বুঝছো? তাহলে আমাদের এখান থেকে যে প্রশ্নগুলো আসবে আমি আবারও বলছি, রেজিস্টারের সংখ্যাটা পড়বা, তারপর হচ্ছে শিফট রেজিস্টারের গঠনটা, চিত্রটা এবং ব্যবহার। ঠিক সেমভাবে এখানেও এটা প্যারালাল লোড রেজিস্টারের ব্যবহার, গঠনটা মানে চিত্রটা, কার্যপদ্ধতিগুলো শিখতে হবে। এবার আসো আমরা কিছু রেজিস্টারের ব্যবহার দেখে নিব। রেজিস্টার মূলত কোথায় কোথায় ব্যবহার করা হচ্ছে, ব্যবহার থেকে কিন্তু কোশ্চেন আসে। ঠিক আছে? তাহলে দেখো প্রথমে ইনপুট যন্ত্র বা সিপিইউর মধ্যে ইনপুট বাফার ব্যবহার করা হয়। ঠিক আছে? ইনপুট যন্ত্র কি হতে পারে, যেমন মাউস দিয়ে আমরা কি করি, কম্পিউটারকে ইনপুট দিচ্ছি। ইনপুট যন্ত্র সিপিইউ এর মধ্যে ইনপুট হচ্ছে বাফার হয়। সিপিইউ আউটপুট যন্ত্রের মধ্যে আউটপুট বাফার এটাও পাওয়া যায়। সিপিইউর অন্তর্গত সকল তথ্য সাময়িকভাবে জমা রাখে। ওই যে বললাম রেজিস্টার হচ্ছে একটা অস্থায়ী মেমোরি ডিভাইস, এটা বলতে পারো। ঠিক আছে? এখানে এটা ডেটাগুলো কি হবে, সাময়িকভাবে কিছুটা সময়ের জন্য ডেটাগুলো স্টোর করা হবে, আবার রিসেট দিলে পুনরায় কি হবে, যুক্ত হবে। তারপর 4 নাম্বার, রেজিস্টারে ফ্লিপ ফ্লপ বাইনারি তথ্য সংরক্ষণ করে। 5 নাম্বার, এই যে ক্যাশ মেমোরি, এগুলো এমসিকিউতে আসতে পারে, ক্যাশ মেমোরি হিসাবে রেজিস্টার ব্যবহার করা হয়। ক্লিয়ার? পাওয়া যাবে? তাহলে এখানের মধ্যে লিখলাম যে ফ্লিপ ফ্লপের সংখ্যা বাড়িয়ে পুরো 1 বাইট কিংবা কয়েক বাইট তথ্য একসাথে রাখা সম্ভব। এই ধরনের সার্কিটকে প্যারালাল লোড রেজিস্টার বলে। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। মোটামুটি আমি রেজিস্টার টপিকটা সংক্ষেপে যতটুকু পারি সংক্ষেপে শেষ করার চেষ্টা করেছি। ওকে, এবার আমরা চলে যাব কাউন্টারে। দেখো কাউন্টারটা মূলত কি কাজে লাগে? কাউন্টার হচ্ছে ইনপুট পালসের সংখ্যা গণনা করার কাজে লাগে। মানে প্রতি সেকেন্ডে কয়টা ইনপুট দিচ্ছে, কতটা ইনপুট পাচ্ছে সেটার গণনা করা, কাউন্ট করা, মানে গণনা করা যে সার্কিটটা সেটাকে কাউন্টার বলে। তো কাউন্টার কাকে বলে মূলত সেটা শিখে নিব। কাউন্টার হলো এমন একটি সিকোয়েন্সিয়াল সার্কিট, সিকোয়েন্স অনুসারে কিন্তু গণনা করা হবে। ঠিক আছে? ধরো একটা ডিজিটাল সিগন্যাল এভাবে করে যাচ্ছে, এটা একটা সিগন্যাল। ঠিক আছে? এই যে এখানে সিগন্যালটা যাচ্ছে 0, তারপর 1, 0, 1, 0, 1, 0, 1। এই যে এখানে একটা পালস হচ্ছে, হ্যাঁ, একবার 0 হচ্ছে, ভোল্টেজ আরেকবার হাই হচ্ছে, লো হচ্ছে, হাই হচ্ছে। এই যে সিগন্যালটা এখানের মধ্যে যে পালসগুলো হচ্ছে, প্রতি সেকেন্ডে কতটা পালস হচ্ছে এটা কাউন্ট করাই হচ্ছে যে কি কাউন্টারের কাজ। তো কাউন্টার হলো এমন একটি সিকোয়েন্সিয়াল সার্কিট যা ফ্লিপ ফ্লপ ও লজিক গেটের সমন্বয়ে গঠিত সার্কিট, যা ইনপুট পালসের সংখ্যা গুনতে পারে। তাহলে হচ্ছে কাউন্টারের কাজ কি? তার কাজই হচ্ছে ইনপুট পালসের সংখ্যা গুনতে পারে। ঠিক আছে? তো কাউন্টার এক ধরনের রেজিস্টার, সেটাও রেজিস্টারের মতো কাজ করে। বিশেষ কাজের জন্য ব্যবহার করা হয়, যা কাউন্টার বাইনারি ধারাবাহিকতা অনুসরণ করে। সিকোয়েন্সিয়াল কথার একটাই কারণ হচ্ছে যে ধারাবাহিকতা সে অনুসরণ করবে। ঠিক আছে? এটাও সেম 3 বিটের বাইনারি গণনার জন্য আমরা 00 থেকে শুরু করে 11 পর্যন্ত গণনা করতে পারবো। এটা কেন? এটাও আমি একটু নিয়মটা বুঝিয়ে দিচ্ছি, এটাও কিন্তু এমসিকিউতে আসে। কাউন্টার আরেকটা জিনিস বেশি ইম্পর্টেন্ট, কাউন্টার যতটি সংখ্যা গণনা করতে পারে তাকে মডিউলাস বলে। কি বললাম? কাউন্টার যতটি সংখ্যা গণনা করতে পারে তাই কি বলে? মডিউলাস বলে। যেমন ধরো আমি যদি এখানে সূত্রটা হবে n সংখ্যক কাউন্টার বা n সংখ্যক ফ্লিপ ফ্লপ হলে তার মডিউলাস নাম্বার হবে n সংখ্যক, যদি ফ্লিপ ফ্লপ থাকে n সংখ্যক থাকে তখন তার মডিউলাস নাম্বার হবে 2 টু দি পাওয়ার n। এটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা যদি এখন 3 বিট ইউজ করি, বিট যদি আমি 3 বিট মানে হচ্ছে 3টা ফ্লিপ ফ্লপ, যদি 3 সংখ্যক ফ্লিপ ফ্লপ ইউজ করি তখন হবে এটা 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 8। তখন মডিউলাস নাম্বার হবে এটা, মডিউলাস মড 8। মডিউলাস 8 মানে বোঝাচ্ছে যে এই 3 বিটের কাউন্টারটা সে সর্বোচ্চ 8টা ইনপুট পালসের সংখ্যা গণনা করতে পারবে।
ওকে, মডিউলাস নাম্বার হচ্ছে যে ঠিক সে কতটা ইনপুট পালসের সংখ্যা গণনা করতে পারবে সেটা। তো যদি 3 বিটের ফ্লিপ ফ্লপ আমি ইউজ করি, কাউন্টারটা সে কতটা বাইনারি বিট সর্বোচ্চ হচ্ছে যে কতটা ইনপুট পালসের সংখ্যা গণনা করতে পারবে, 8টা। ক্লিয়ার? সে কতটা গণনা করতে পারবে, 8টা গণনা করতে পারবে সর্বোচ্চ। এই হচ্ছে প্রসেস। এটা কিন্তু এমসিকিউতে আসে যে যদি 4 বিটের একটা বা চারটি সংখ্যক ফ্লিপ ফ্লপের কাউন্টার যদি ব্যবহার করি তাহলে সে কতটা ইনপুট পালসের সংখ্যা গণনা করতে পারবে, তাহলে 2 টু দি পাওয়ার 4, 16টা। তার মডিউলাস নাম্বার হবে কত, 16। ক্লিয়ার? তার মডিউলাস নাম্বার কত হবে স্যার, 16। এটা একটু মাথায় রাখবা। এটা হচ্ছে যে আবারও বলছি n সংখ্যক ফ্লিপ ফ্লপ সর্বোচ্চ কতটা ইনপুট পালসের সংখ্যা গণনা করতে পারবে, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার n দিয়ে হিসাব করবা। তাহলে যদি 3টা ফ্লিপ ফ্লপ দিই সেই সর্বোচ্চ 2 কিউব মানে হচ্ছে 8টা কি ইনপুট পালসের সংখ্যা গণনা করতে পারবে। তাহলে তখন তার মডিউলাস নাম্বার হবে 8। ওই কাউন্টারে মোট 8 মানে বুঝবা যে কি সে সর্বোচ্চ 8টি ইনপুট পালসের সংখ্যা গণনা করতে পারে। ক্লিয়ার? এবার আসো কাউন্টার মোড নাম্বার বা মডিউলাস, এটা তো আমি একটু আগে বললাম। ঠিক আছে, মোড নাম্বার বা মডিউলাস নাম্বার। দেখো এখানে কিন্তু এগুলো এমসিকিউতে আসে, বেশি আসে যে এমসিকিউতে। কাউন্টার সর্বাধিক কাকে বলে এটা শিখবা। কাউন্টার সর্বাধিক যতটি সংখ্যা গুনতে পারে তাকে তার মোড নাম্বার বা মডিউলাস বলে। ক্লিয়ার? কাউন্টার সর্বাধিক যতটি সংখ্যা গুনতে পারে তাকে তার মোড নাম্বার বা মডিউলাস বলে। অন্যভাবে একটি কাউন্টার প্রথম ধাপ থেকে শুরু করে আবার প্রথম ধাপে ফিরে আসতে যতগুলো ধাপ প্রয়োজন তাকে ওই কাউন্টার মোড নাম্বার বলে। ক্লিয়ার? মানে হচ্ছে যে শুরু করে সে আবার আগের জায়গায় ফিরে আসতে যতগুলো তার ধাপ প্রয়োজন হয় সেটাও কাউন্টারে মোড নাম্বার হিসেব করা হবে। সোজা কথা, শর্টকাট টেকনিক হচ্ছে n থাকলে n সংখ্যক ফ্লিপ ফ্লপ হলে 2 টু দি পাওয়ার n, তাহলে n এর মান যদি 3 হয় মানে হচ্ছে যে 3টা ফ্লিপ ফ্লপ বা 3 বিট বাইনারির জন্য যদি কাউন্টার হয় তখন সেটা হবে 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 8। কেন? এই দেখো 3 বিট বাইনারি মানে কি, এই যে প্রথমটা খেয়াল করো, তাহলে হচ্ছে যে এই 00, এই 00 এখানে কয়টা বিট, 3টা বিট। দেখেছো 3 বিট আকারে সবগুলো প্রকাশ করেছে। তারপর হচ্ছে যে 001, তারপর হচ্ছে 010, ওকে, তারপর হচ্ছে 011, তারপর হচ্ছে 100। এই 011 হচ্ছে যে কিন্তু 1 এর বাইনারি। তারপর হচ্ছে যে 010 কিন্তু 2 এর বাইনারি, হিসাব করে দেখো। তারপর হচ্ছে 011 কিন্তু এটা আবার 3 এর বাইনারি, হিসাব করে দেখো। এটা হচ্ছে 4 এর বাইনারি, এটা হচ্ছে 5 এর বাইনারি, এটা হচ্ছে 6 এর বাইনারি, এটা হচ্ছে 7 এর বাইনারি। তাহলে আলটিমেটলি এখানে কয়টা হচ্ছে মানে কয়টা ইনপুট পালসের সংখ্যা সে গুনতে পারবে, দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, বরাবর সে 8টা ইনপুট পালসের সংখ্যা গণনা করতে পারবে। তাহলে এই যে কাউন্টার, এখানে আমরা 3 বিট বাইনারি কাউন্টারের কথা বললাম, তাহলে এখানে আমরা বলতে পারি 3 বিট বাইনারি কাউন্টারে এই 3 বিট বাইনারি কাউন্টারের মোট সংখ্যা হচ্ছে বা মডিউলাস, মোড দিয়ে আমরা এখানে 8 প্রকাশ করতে পারবো। তার মানে বোঝাচ্ছে 3 বিট বাইনারি কাউন্টার হচ্ছে কয়টা ইনপুট পালসের সংখ্যা গুনতে পারবে, 8টি। ঠিক আছে, তাহলে সিরিয়াল বাই একটু খেয়াল করবে, এই দেখো প্রত্যেকটা বাইনারি বিট। তাহলে এখানে আরেকটা জিনিস এমসিকিউতে আসে এই প্রসেসটা। তাহলে 3 বিট বাইনারি কাউন্টারের মডিউলাস হচ্ছে 8, ঠিক আছে, বা মোড নাম্বার হচ্ছে 8, সে সর্বোচ্চ ইনপুট পালসের সংখ্যা গণনা করতে পারবে 8টি। এবার যদি বলে যে সে কত পর্যন্ত গণনা করতে পারবে, কি বললাম প্রশ্নটা, কত পর্যন্ত। তাহলে দেখো 0 থেকে শুরু করে এই যে 1 2 3 4 5 6 7 মানে হচ্ছে সে 7 পর্যন্ত সংখ্যা গণনা করতে পারবে। ঠিক আছে, তখন প্রশ্নটা হবে এটা n সংখ্যক ফ্লিপ ফ্লপ থাকলে বা বাইনারি থাকলে বা 3 বিট হলে ফ্লিপ ফ্লপে, তাহলে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 সংখ্যা পর্যন্ত পালস গণনা করতে পারবো। এই জিনিসটা একটু মাথায় রাখবা। তাহলে এখানে দেখো 2 টু দি পাওয়ার n মাইনাস 1 মানে কি, যদি n এর মান এখানে আমি 3 ধরি তাহলে এখানের মধ্যে আমি যদি বসাই দেখো 2 কিউব মাইনাস 1, তাহলে এখানে দাঁড়াচ্ছে কত, 2 কিউব হচ্ছে 8, 8 থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে 7। দেখো এই যে 1 থেকে শুরু করে 7 পর্যন্ত আমাদের কি সংখ্যাটা গুনতে পারবো। তাহলে এখানে দুই রকম প্রশ্ন হতে পারে। যদি বলে যে 3 বিটের বা 3 বিট বাইনারি কাউন্টারে
সর্বোচ্চ কতটি ইনপুট পালসের সংখ্যা গণনা করতে পারবে, তখন হচ্ছে মডুলাস নাম্বার 8, মানে সর্বোচ্চ সে 8টা ইনপুট পালসের সংখ্যা গণনা করতে পারবে। আর প্রশ্নটা হয় যদি যে কত সংখ্যা পর্যন্ত সে গণনা করতে পারবে, তখন হবে যে 7 পর্যন্ত। দেখো এখান থেকে শুরু করে কত পর্যন্ত, 7 পর্যন্ত। তখন সূত্রটা হবে n সংখ্যক ফ্লিপ ফ্লপে 2 টু দি পাওয়ার n - 1 সংখ্যা পর্যন্ত ইনপুট পালস সংখ্যা গণনা করতে পারবে। তাহলে এখানে n এর মান 3 বসালে 2 কিউব - 1, তাহলে হচ্ছে যে 7 পর্যন্ত সে গণনা করতে পারবে। ক্লিয়ার? এই টপিক থেকে কিন্তু এমসিকিউতে বেশি বেশি কোশ্চেন আসে। আর এই যে এটা বৃত্তাকার, এটাকে কিন্তু রিং বলে। এই যে বৃত্তাকার, ঠিক আছে, বৃত্তাকার পাবে না, দেখো এদের পর্যন্ত ক্লিয়ার, আশা করি বুঝতে পেরেছ। এবার কিছু কাউন্টারের প্রকারভেদ আছে, কাউন্টারের প্রকারভেদটা একটু দেখো, এগুলো একটু জানতে হবে। কাউন্টার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সিনক্রোনাস কাউন্টার আর একটা হচ্ছে এসিনক্রোনাস কাউন্টার। সিনক্রোনাস কাউন্টার হচ্ছে যে আপ কাউন্টার, ডাউন কাউন্টার, আর এটা হচ্ছে রিপল আপ কাউন্টার, রিপল ডাউন কাউন্টার। তাহলে আপ কাউন্টার মানে কি? এই যে আমরা 0 থেকে শুরু করে 0 1 2 3 4 7, সেটা হচ্ছে আপ। আবার যদি উল্টো করে হিসাব করতাম 7 6 5 4 3 2 1, তাহলে সেটা হবে যে ডাউন কাউন্টার। ওকে, তারপর এসিনক্রোনাস কাউন্টার হচ্ছে রিপল আপ কাউন্টার, রিপল ডাউন কাউন্টার। ওই যে আপ মানে হচ্ছে ছোট থেকে বড় হিসেব করবা, আর রিপল ডাউন মানে হচ্ছে যে কি বড় থেকে ছোট হিসেব করবা। দেখো সিনক্রোনাস কাউন্টার কাকে বলে সেটা একটু বলে দিচ্ছি। যে কাউন্টারে একটি মাত্র ক্লক পালস থাকবে, কাউন্টারে ব্যবহৃত সবগুলো ফ্লিপ ফ্লপের অবস্থার পরিবর্তন ঘটায়, তাকে সিনক্রোনাস কাউন্টার বলে। যেমন রিং কাউন্টার, এই যে প্রথম দিকে চিত্রটা যেটা পড়েছিলাম বৃত্তাকার, সেটা হচ্ছে রিং কাউন্টার। আর মড, এখানে যে এই মড 10, এই কাউন্টার মানে বোঝাচ্ছে ওই কাউন্টার সর্বোচ্চ কতটা ইনপুট পালস গণনা করতে পারবে, 10টি। ওকে, তারপর আপ ও ডাউন কাউন্টার, কন্ট্রোল ইনপুটের সাহায্যে আপ ও ডাউন সংখ্যা গণনা করা যায়। ওই যে ঘুরে ফিরে ছোট থেকে বড় হলে আপ, বড় থেকে ছোট হলে ডাউন। তারপর আসেন এগুলো কাকে বলে একটু পড়ে নিবা। এসিনক্রোনাস কাউন্টার, যে কাউন্টারে একটি ফ্লিপ ফ্লপের আউটপুট অন্যটি ক্লক পালস হিসেবে ব্যবহৃত হয়। হ্যাঁ, এটা একটু ইম্পর্টেন্ট, এটা যদি প্রশ্ন কঠিন করে তাহলে দিতে পারে। তাকে এসিনক্রোনাস কাউন্টার বলে। এসিনক্রোনাস কাউন্টার হচ্ছে আবার দুই প্রকার, এই যে রিপল আপ কাউন্টার আর একটা হচ্ছে রিপল ডাউন কাউন্টার। যে কাউন্টারে ছোট নাম্বার থেকে বড় নাম্বারের দিকে, এই যে যেটা বললাম আপ, ছোট নাম্বার থেকে বড় নাম্বারের দিকে পর্যায়ক্রমিক, এই কথাটা অবশ্যই লিখতে হবে। পর্যায়ক্রমিক, পর্যায়ক্রমিক মানে হচ্ছে একটার পর একটা, এরকম না হচ্ছে যে আমি 0 লিখলাম তারপর 2 লিখে দিলাম, এরকম হবে না। পর্যায়ক্রমিক, একটার পর একটা ধারাবাহিকভাবে লিখতে হবে, তাকে সেটা বলা হয় রিপল আপ কাউন্টার। ওকে, তারপর হচ্ছে রিপল ডাউন কাউন্টার, যে কাউন্টারে বড় নম্বর থেকে এখানে ছোট হবে, বড় নম্বর থেকে ছোট নম্বরের দিকে পর্যায়ক্রমিকভাবে, ঠিক আছে, গণনা করা হয়, তাকে সেটাকে বলা হয় কি বাইনারি কাউন্টার। এই জিনিসটা একটু মাথায় রাখবা। তাহলে রিপল ডাউন কাউন্টার শেষ। কাউন্টারের গঠনটা একটু পড়তে হবে, তবে কাউন্টার গঠন করতে গেলে আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমাদের একটু ক্লক ডিকারেন্স বুঝতে হবে। ক্লক ডিকারেন্সটা বুঝতে হবে মানে হচ্ছে যে একটা সিগন্যাল, ধরো এই যে আমি একটা সিগন্যাল দিলাম, ডিকারেন্সটা মানে কি, ক্লক ডিকারেন্স মানে হচ্ছে যে এই যে সংকেতটা দেখো নিচ থেকে উপরের দিকে উঠতেছে, ঠিক আছে, এটাকে বলা হয় পজিটিভ এজ। নিচ থেকে উপরের দিকে, এটা 0 আর 1, নিচ থেকে উপরের দিকে উঠলে এটাকে বলা হয় পজিটিভ এজ। যখন সিগন্যালটা উপর থেকে নিচে নামবে তখন এটাকে বলা হয় নেগেটিভ এজ। ঠিক আছে, ক্লক ডিকারেন্সটা হচ্ছে যে অনেক সময় ফ্লিপ ফ্লপ কাজ করে যে তার পজিটিভ এজে এসে ফ্লিপ ফ্লপটা কাজ করে, আবার কিছু ফ্লিপ ফ্লপ কাজ করে যে নেগেটিভ এজে এসে। ঠিক আছে, তো কাউন্টার তৈরি করতে গেলে এখানে যে বইতে তোমাদের যেটা উদাহরণ দিয়েছে, এখানে একটা টি ফ্লিপ ফ্লপ দিয়ে কাজ করেছে। ঠিক আছে, টি ফ্লিপ ফ্লপ। তো টি ফ্লিপ ফ্লপ মানে কি, টি মানে বোঝাচ্ছে টগল, টি মানে হচ্ছে টগল। টগলের কাজ হচ্ছে উল্টে দেওয়া, 0 থাকলে 1 করবে, 1 থাকলে 0 করবে, এর কাজই হচ্ছে কি উল্টে দেওয়া। বুঝছো, যেখানে 0 থাকবে সেটা 1 করবে, 1 থাকলে 0 করবে, এই হচ্ছে বিষয়। তাহলে আমি এখানে একটু গঠনটা বলে দিচ্ছি। রিপল কাউন্টার, রিপল আপ কাউন্টার, যে ফ্লিপ ফ্লপের অবস্থার
পরিবর্তনের সাথে সাথে, মানে ফ্লিপ ফ্লপ যদি পরিবর্তন হয় তার সাথে সাথে অপর ফ্লিপ ফ্লপকে সে প্রভাবিত করে, তাকে রিপল কাউন্টার বলে। মানে হচ্ছে যে একটা ফ্লিপ ফ্লপের মানের পরিবর্তন হলো, তার পাশাপাশি পাশের ফ্লিপ ফ্লপটাও মানের পরিবর্তন হবে। ঠিক আছে, রিপল কাউন্টার হচ্ছে টি টাইপ ফ্লিপ ফ্লপ ব্যবহার করা হয়। টি মানে হচ্ছে টগল, মানে হচ্ছে মানগুলো উল্টে দিবে। ঠিক আছে, দ্বারা তৈরি করা যায়, যা সবসময় টগল মোডে কাজ করে, টগল মোডে কাজ করে। ঠিক আছে, টগল মোডে কাজ করা মানে হচ্ছে 0 থাকলে সে 1 করে দিবে, আর 1 থাকলে সে কি করে দিবে, 0 করে দিবে। এই হচ্ছে মূলত প্রসেস। এবার আমি জিনিসটা আরেকটু ব্যাখ্যা করে দিচ্ছি। দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে, এটা হচ্ছে কাউন্টারের চিত্র। তাহলে স্যার এখানে যেহেতু 3টা ফ্লিপ ফ্লপ, সর্বোচ্চ সে কত পর্যন্ত গণনা করতে পারবে, 8টি ইনপুট পালসের সঙ্গে গণনা করতে পারবে। আমি তাহলে এখানে 8টা ঘর এঁকে দিচ্ছি, 8টা ঘর এঁকে দিচ্ছি, এখানে 8টা ঘর এঁকে দিচ্ছি। ঠিক আছে, 1 2 3 4 5, আবার 1 2 3 4 5 6 7। তাহলে এই জিনিসটা খেয়াল করো, এখানে তাহলে একটা সত্য সারণী আমি তৈরি করে দিচ্ছি। এখানে যে 3 বিট রিপল কাউন্টারটা হিসেবে পড়েছে, দেখো ফ্লিপ ফ্লপ কিন্তু একটার ইনপুট আর একটার আউটপুট হিসেবে কাজ করছে। এই জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে একটু, যে এই ফ্লিপ ফ্লপটা এখানে টি টগল ফ্লিপ ফ্লপ 1 থাকলে কাজ করে মোটামুটি। ফ্লিপ ফ্লপের এখানে টি মানে আগে থেকে 1 থাকলেই তখন কাজ করবে। তো এই ফ্লিপ ফ্লপটার আউটপুট মানে কিউর আউটপুটটা দেখো, এই আউটপুটটা আবার এই ফ্লিপ ফ্লপের ইনপুট হিসেবে কাজ করছে। আবার দেখো এটার আউটপুটটা এই ফ্লিপ ফ্লপের ইনপুট হিসেবে কাজ করছে। ঠিক আছে, তো মূলত জিনিসটা হচ্ছে যে একটা ফ্লিপ ফ্লপের আউটপুট অন্য ফ্লিপ ফ্লপের ইনপুট হিসেবে কাজ করছে, আবার এই ফ্লিপ ফ্লপের আউটপুট এই ফ্লিপ ফ্লপের ইনপুট হিসেবে কাজ করছে। যেহেতু এখানে 3টা ফ্লিপ ফ্লপ মানে হচ্ছে 3 বিট রিপল কাউন্টার, তাহলে এখানে সর্বোচ্চ ওই যে 2 টু দি পাওয়ার 3 মানে 8টা ইনপুট পালসের সংখ্যা গণনা করতে পারবো। তো এই রিপল আপ কাউন্টারটা ধরে নাও ফ্লিপ ফ্লপটা কাজ করে যে নেগেটিভ এজের জন্য। কিসের জন্য কাজ করবে, নেগেটিভ এজের জন্য, যেটা একটু আগে বলেছি, নেগেটিভ এজের জন্য কাজ করবে। ঠিক আছে, যদি নেগেটিভ এজ মানে হচ্ছে যে যখন 0 থেকে নিচের দিকে নামবে। ঠিক আছে, নেগেটিভ এজের জন্য কাজ করবে। তো সেক্ষেত্রে ধরো এখানে একটা ক্লক পালসের মধ্যে সুইচ থাকবে। হ্যাঁ, সুইচ থাকলে এরকম একটা সুইচ থাকবে। তো প্রথমে আমি এইরকম সুইচটা প্রেস করব, ধরো এই সুইচটা প্রেস করে প্রেস করে ছেড়ে দিলাম। প্রেস করলে তখন এটা ডেটাটা 0 থেকে 1 আসবে, 1 থেকে যখন 0 তে নামবে, আমরা ধরে নিব 1 থেকে 0 তে নামলেই ফ্লিপ ফ্লপ কাজ করবে, অন্যথায় কাজ করবে না। এই কথাটা আমি বলে দিচ্ছি। 1 থেকে, এটা একটু বুঝিয়ে দিচ্ছি, যখন ডিজিটাল সিগন্যালটা 1 থেকে 0 এর দিকে নামবে, 1 থেকে 0 এর দিকে নামবে তখন ফ্লিপ ফ্লপ কাজ করবে, ফ্লিপ ফ্লপ কাজ করবে। এটা একটু মাথায় রাখবো, এই জিনিসটা মাথায় রাখবো। 1 থেকে 0 হলে তখন ফ্লিপ ফ্লপ কাজ করবে, অন্যথায় কাজ করবে না। তো শুরুতে আমরা কি করলাম, এই ধরো সুইচটা, শুরুতে আমরা কি করলাম, সুইচটা এভাবে করে দিলাম, মার্ক করে দিলাম। তো সুইচ মার্ক করলে এরকম প্রেস করে ছেড়ে দিলে যখন ভোল্টেজটা উপরে উঠতে উঠতে যখন নিচের দিকে নামবে, 1 থেকে 0 দিকে নামবে, তখন এই ফ্লিপ ফ্লপটা কাজ করবে। ঠিক আছে, তো এই ফ্লিপ ফ্লপটা কাজ করলে এই ফ্লিপ ফ্লপে অলরেডি কি দেওয়া আছে স্যার, 1, তখন এই 1টা 0 হয়ে যাবে। ঠিক আছে, তখন এই 1টা 0 হয়ে যাবে, কারণ টি ফ্লিপ ফ্লপের কাজই হচ্ছে, টগলের কাজই হচ্ছে 1 থাকলে 0 করা, 0 থাকলে 1 করা। তাহলে এখানে আমি 3 বিটে একটা কাউন্টার এঁকেছি, 3 বিটের রিপল আপ কাউন্টার। তো সেটা কিভাবে কাজ করে সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। তো আমরা ক্লক ট্রিগারেন্সের মধ্যে ওখানে দেখিয়েছিলাম কোনটাকে নেগেটিভ এজ বলে, কোনটাকে পজিটিভ এজ বলে। তো এই ক্ষেত্রে কিছু কিছু ফ্লিপ ফ্লপ হচ্ছে নেগেটিভ এজে কাজ করে, আবার কিছু কিছু ফ্লিপ ফ্লপ হচ্ছে যে পজিটিভ এজে কাজ করে। এইটার ক্ষেত্রে নেগেটিভ এজে এটা কাজ করবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা নেগেটিভ এজ মানে বলতে বোঝাচ্ছি যে যদি 1 থেকে 0 এর দিকে যায় সিগন্যালটা, তখন ফ্লিপ ফ্লপগুলো অ্যাক্টিভ হবে। ওকে, তাহলে আমি এখানে লিখে দিলাম বোঝার জন্য, 1 থেকে 0 হলে তখন টি ফ্লিপ ফ্লপ গুলো কাজ করবে। আর টি ফ্লিপ ফ্লপের কাজই হচ্ছে টগল করা, মানে এখানে যে মানটা থাকবে আগে থেকে সবগুলো কি করে দিবে, সে 0 করে দিবে। ঠিক আছে, যেমন হচ্ছে যে এই ফ্লিপ ফ্লপের মধ্যে টি এর মান আগে থেকে 1 থাকবে, এই টি ফ্লিপ ফ্লপের টি এর মান আগে থেকে 1 থাকবে, 1টা সেট করা থাকবে। ঠিক আছে, এবার আসে শুরুতে এটা বোঝার জন্য এই ফ্লিপ ফ্লপের দেখো আউটপুটটা কিউ নট, এটা আউটপুট,
এই আউটপুটটা আবার এই সেকেন্ড ফ্লিপ ফ্লপের ইনপুট হিসেবে কাজ করবে, ইনপুট ক্লক পালস হিসেবে। আবার এটার আউটপুটটা দেখো, এর আউটপুটটা দেখো ঠিক সেম ভাবে এটার ইনপুট হিসেবে কাজ করবে, এর আউটপুটটা এদিকে কাজ করবে, ঠিক আছে। এর আউটপুট এটা ইনপুট হিসেবে কাজ করবে, মানে হচ্ছে একটা ফ্লিপ ফ্লপের আউটপুট অন্য ফ্লিপ ফ্লপের ইনপুট হিসেবে কাজ করবে। তো এটা বোঝার জন্য, তোমাদের সুবিধার জন্য বোঝার জন্য আমি এখানে একটা ডিসপ্লে বোর্ড দিলাম, যাতে এখান থেকে আউটপুটটা কি আসে এটা আমরা বুঝতে পারি, আর এখানে সত্যক সারণীতে মানটা বসাতে পারি। এই হচ্ছে আমাদের মূলত কাহিনী, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমরা শুরুর দিকে মানগুলো হিসেব করে নিব, শুরুর দিকে একদম শুরুর দিকে মানটা হিসেব করে নিব। এখানে ধরে নাও 0, এটাও 0, এটাও 0, শুরুর দিকে মানটা হিসেব করে নিব 0 দিয়ে। ওকে, তো এখন কাউন্টারের গণনাটা কিভাবে ইউজ করা হবে সেটা একটু খেয়াল করব। তো আমরা ক্লক পালস, এখানে সুইচ থাকবে, এই সুইচটাতে প্রেস করলেই সিগন্যাল মানে যেতে থাকবে, যে মাত্র 1 থেকে 0 দিকে সিগন্যালটা নামবে সে মাত্র আমরা কি করব, সুইচ থেকে হাতটা তুলে নিলাম, তখন ফ্লিপ ফ্লপটা কাজ করবে, ঠিক আছে। তাহলে সবসময় 0 থেকে 1 মানে হচ্ছে 1 থেকে 0 দিকে আসলে ফ্লিপ ফ্লপটা অ্যাক্টিভ হবে। তো আমি সুইচটা প্রেস দিয়ে এভাবে ছেড়ে দিলাম, যখনই 1 থেকে 0 দিকে আসবে ছেড়ে দিলাম, তখন ফ্লিপ ফ্লপটা অ্যাক্টিভ হবে। তো অ্যাক্টিভ হলে এখানে খেয়াল করো এর ইনপুট আগে কত ছিল, তাহলে আমি এখানে শুরুতেই এখানে 0 0 লিখে দিলাম, মানে শুরুর দিকে 0 0। এবার সুইচটা প্রেস করে ছেড়ে দিলাম, তাহলে এটা অ্যাক্টিভ হলো। এটা অ্যাক্টিভ হলে এই 0টা কি হয়ে যাবে, টি ফ্লিপ ফ্লপের কাজই হচ্ছে উল্টে দেওয়া। এই 0টা তখন কি হয়ে যাবে, এই 0টা তখন 0 থেকে 1 হবে। ক্লিয়ার? তো যেহেতু এই ফ্লিপ ফ্লপটা 0 থেকে 1 হয়েছে, তারপর কিন্তু এই ফ্লিপ ফ্লপটা আর কাজ করবে না। আমি বললাম ফ্লিপ ফ্লপটা অ্যাক্টিভ কখন হবে, যখন 1 থেকে 0 হবে মানের পরিবর্তনটা। তাহলে যেহেতু এটা 0 থেকে 1 হয়েছে, এই ফ্লিপ ফ্লপটা কিন্তু তখন আর অ্যাক্টিভ হবে না। তো এই ফ্লিপ ফ্লপটা অ্যাক্টিভ না হলে তার মানটা যেরকম ছিল ওরকমই থাকবে, আর এটা অ্যাক্টিভ না হলে এটাও কিন্তু অ্যাক্টিভ হবে না, তখন এই মানটা যেরকম আছে ওরকমই থাকবে। তো তাদের রেজাল্টটা আমি নিব, তখন 0 0 1 পাচ্ছি। এই 0 0 1টা আমি এখানে সত্যক সারণীতে বসিয়ে দিলাম। ক্লিয়ার? এবার আসো, আবার আমি কি করব, সুইচটা প্রেস করলাম, প্রেস করে সিগন্যালটা এভাবে করে যেতে যেতে যখনই 1 থেকে 0 দিকে নামবে তখন ছেড়ে দিচ্ছি, মানে 1 থেকে 0 দিকে নামলেই তখন কি ফ্লিপ ফ্লপটা কাজ করবে। তো এই ফ্লিপ ফ্লপের মান এখনো হচ্ছে 1। তো এই ফ্লিপ ফ্লপ অ্যাক্টিভ হওয়া মানে কি 1 থেকে মানটা উল্টে গিয়ে 0 হবে, ঠিক আছে। তো এখন এটা 1 থেকে 0 হলো, তাহলে খেয়াল করো, ঠিক আছে, 1 থেকে 0 হবে, আগে 1 ছিল, এটা 1 থেকে 0 হলো। তার মানে এখন যে মানটা পরিবর্তনটা হলো, এই জায়গায় যে পরিবর্তনটা হলো, মানে 1 ছিল, 1 থেকে কি হলো 0 হলো। তো 1 থেকে 0 হলে এর আউটপুটটা গিয়ে এখানে কাজ করবে, তাহলে এই ফ্লিপ ফ্লপটা অ্যাক্টিভ হবে। এটা অ্যাক্টিভ হওয়া মানে কি, এখানে যে 0টা থাকবে সেটা উল্টে যাবে, ওর কাজই হচ্ছে উল্টে দেওয়া। 0টা তখন কি হয়ে যাবে, উল্টে যাবে, উল্টে গিয়ে এখানে কি হবে 1 হবে, এই জায়গায় হচ্ছে তখন 1 হবে। তাহলে এখানে যে পরিবর্তনটা হয়েছে সেটা হয়েছে যে 0 থেকে 1। তো স্যার আমরা বললাম যে 1 থেকে 0 হলে ফ্লিপ ফ্লপ অ্যাক্টিভ হবে না, অথবা অ্যাক্টিভ হবে না। তাহলে এখানে তো 0 থেকে 1 হলো, তো 0 থেকে 1 হলে এই ফ্লিপ ফ্লপটা কি অ্যাক্টিভ হবে, এটা অ্যাক্টিভ হবে না। তাহলে এই ফ্লিপ ফ্লপটার মান যেরকম ছিল সেরকমই থাকবে। তখন এটার রেজাল্টটা কি আসছে, রেজাল্ট আসছে 0 1 0। তখন আমরা এটা এখানে লিখে দিচ্ছি 0 1 0। এই হচ্ছে সত্যক সারণীটা। এবার আসো ঠিক সেম ভাবে আবার সেম প্রসেস অ্যাপ্লাই করব। সুইচটা প্রেস করে, ঠিক আছে, যখন ভোল্টেজটা 1 থেকে 0 এর দিকে নামবে তখনই ফ্লিপ ফ্লপটা অ্যাক্টিভ হবে। তো এটা অ্যাক্টিভ হওয়া মানে কি, এর কাছে যে মানটা থাকবে সে উল্টে দিবে। তো এখানে 0 না, 0 থেকে কি হয়ে যাবে স্যার, 0 থেকে উল্টে 1 হবে। টি ফ্লিপ ফ্লপের কাজই হচ্ছে টগল করা, টগল মানে হচ্ছে উল্টে দেওয়া। তো এই 0টা এখন কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে পরিবর্তনটা কি হয়েছে, এটা বোঝার সুবিধার জন্য আমি উপরে এরকম করে শর্টকাটে লিখছি 0 থেকে 1 হলো। তো 0 থেকে 1 হলে আমরা বলেছি 1 থেকে 0 হলে ফ্লিপ ফ্লপ অ্যাক্টিভ হবে, তাহলে এটা তো 0 থেকে 1 হলো। তাহলে 0 থেকে 1 হলে এই ফ্লিপ ফ্লপটা কি অ্যাক্টিভ হবে, অ্যাক্টিভ হবে না। যদি অ্যাক্টিভ না হয় তাহলে এখানে যে মানটা আছে সেই মানটাই থাকবে, আর এটা যদি অ্যাক্টিভ না হয় তাহলে এটাও অ্যাক্টিভ হবে না, তাহলে এখানে যে মানটা আছে সেই মানটাই থাকবে। তাহলে ডিসপ্লে বোর্ডে মানটা কি আসছে 0 1 1। তো সেই ক্ষেত্রে আমরা এখানে 0 1 1 দিলাম। ক্লিয়ার?
আবার আসো সেম প্রসেস, আবার সুইচটা প্রেস করে আমি ছেড়ে দিলাম, যখন ভোল্টেজ নিচে নামবে 1 থেকে 0 হবে, এই ফ্লিপ ফ্লপটা অ্যাক্টিভ হবে। তো এটা অ্যাক্টিভ হওয়া মানে কি, এই ডিসপ্লে বোর্ডে আগে থেকে যে বিটটা থাকবে সেটা চেঞ্জ হয়ে যাবে, 1টা এখন কি হয়ে যাবে, 1টা 0। এই যে পরিবর্তনটা তোমরা বোঝার সুবিধার জন্য পরিবর্তনটা উপরে লিখতে পারো। তাহলে এখন পরিবর্তনটা কিভাবে হয়েছে, 1 থেকে 0 হয়েছে। এই পরিবর্তনটা কি হলো, 1 থেকে 0 হলো। তাহলে 1 থেকে যেহেতু 0 হলো, তাহলে এখানে গিয়ে এর আউটপুটটা এটা ইনপুট হিসেবে কাজ করবে, তাহলে এই ফ্লিপ ফ্লপটা অ্যাক্টিভ হয়ে যাবে। ওই যে আমি বললাম 1 থেকে 0 হলে ফ্লিপ ফ্লপ অ্যাক্টিভ হবে। এটা অ্যাক্টিভ হওয়া মানে কি, এর মান যেটা 1 ছিল সেটা কি করবে, উল্টে দিবে। তখন 1টা উল্টে গিয়ে এখানে কি হবে স্যার, 0 হবে। তাহলে এটার পরিবর্তনটা আমি বোঝার জন্য উপরে লিখে দিই। তাহলে এটাও কিন্তু পরিবর্তনটা হয়েছে 1 থেকে 0। তাহলে আবার সেম দেখেন, বলেছি 1 থেকে 0 হলে ফ্লিপ ফ্লপ অ্যাক্টিভ হবে। যেহেতু এটা 1 থেকে 0 হলো, তাহলে এটার আউটপুটটা ওর ইনপুট হিসেবে কাজ করছে। তাহলে এবার এই ফ্লিপ ফ্লপটা অ্যাক্টিভ হবে। এই লাস্টে ফ্লিপ ফ্লপটা অ্যাক্টিভ হওয়া মানে কি, এই 0টা মুছে গিয়ে কত হবে, 1 হবে। তো পরিবর্তনটা বোঝার জন্য আমি লিখে দিলাম 0 থেকে 1। ঠিক আছে, তাহলে এবার ডিসপ্লে বোর্ডে এখানে কি রেজাল্ট আসছে, 100। আমি এই জিনিসটা এখানে লিখে দিচ্ছি 100, পাওয়া যাবে। ঠিক আছে, এবার আসো আবার সেম প্রসেস। এই সেম প্রসেস আমি সুইচটা আবার কি করলাম, প্রেস করার পরে এই ফ্লিপ ফ্লপটা অ্যাক্টিভ হবে। তো এটা অ্যাক্টিভ হওয়া মানে হচ্ছে যে আবার এখানে 0 না, 0টা পাল্টে গিয়ে কি হবে, 1 হবে। 0টা পাল্টে গিয়ে 1 হবে। তাহলে এখানে 0টা মুছে গিয়ে আমি 1 দিলাম। তাহলে পরিবর্তনটা হলো 0 থেকে 1 হলো স্যার। তো 0 থেকে 1 হলে এর আউটপুটটা গিয়ে এই ফ্লিপ ফ্লপের ইনপুট হিসেবে কাজ করবে। তো 0 থেকে 1 হলে কিন্তু আবার এই ফ্লিপ ফ্লপটা এখন অ্যাক্টিভ হবে না, কারণ বলেছে 1 থেকে 0 হলে অ্যাক্টিভ হবে। তো এখন ওর পরিবর্তনটা হয়েছে 0 থেকে 1। তাহলে ফ্লিপ ফ্লপটা কি অ্যাক্টিভ হবে, হবে না। তাহলে অ্যাক্টিভ না হলে এখানে যে মানটা ছিল সেই মানটাই থাকবে, আর এটা অ্যাক্টিভ না হলে এটাও অ্যাক্টিভ হবে না, কারণ একটা আরেকটার সাথে কানেক্টেড। ঠিক আছে, তাহলে এখানে যে মানটা ছিল আগে থেকে সেটাই থাকবে। তাহলে ডিসপ্লে বোর্ডে এখন কোন মানটা, 101। তাহলে আমরা এখানে লিখছি 101। ক্লিয়ার। আবার আসেন সেম প্রসেস এভাবে করে আসলে মূলত কাউন্টগুলো করে। আবার সুইচটা প্রেস করে আমি ছেড়ে দিচ্ছি। এবার এই ফ্লিপ ফ্লপটা অ্যাক্টিভ হবে। এখানে 1 ছিল, 1টা কি করে দিবে সে, 1টা কি করে দিবে স্যার, 1টা উল্টে গিয়ে 0 হয়ে যাবে। তো আমি পরিবর্তনটা এখানে বোঝার সুবিধার জন্য লিখলাম 1 থেকে 0 হলো। এইবার আসেন, যেহেতু এটার পরিবর্তনটা 1 থেকে 0 হলো, তাহলে নিশ্চয়ই এই ফ্লিপ ফ্লপটা অ্যাক্টিভ হবে। আর এই ফ্লিপ ফ্লপটা অ্যাক্টিভ হলে এখানে ডিসপ্লে বোর্ডে যে 0 মানটা সেটা পাল্টে গিয়ে কি হবে, 1 হবে। ওর কাজই হচ্ছে উল্টে দেওয়া। তো 0টা পাল্টে গিয়ে 1 হলো। এই যে পরিবর্তনটা হয়েছে সেটা উপরে বোঝার জন্য লিখে গেল। তাহলে এখানে পরিবর্তনটা হয়েছে 0 থেকে 1 হলো। ক্লিয়ার। এবার আসো, আমি বলেছি 1 থেকে 0 হলে ফ্লিপ ফ্লপ অ্যাক্টিভ হবে না, অথবা হবে না। তাহলে এখানে তো 0 থেকে 1 হলো, তাহলে স্যার এই ফ্লিপ ফ্লপটা কি অ্যাক্টিভ হবে, হবে না। অ্যাক্টিভ যদি না হয় এখানে ডিসপ্লে বোর্ডে যে মানটা সেটা আমি লিখে দিচ্ছি 110। ক্লিয়ার, পারা যাবে। এবার আসো, আবার সুইচটা প্রেস করে আমি ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিলে তখন এই যে পরিবর্তনটা এখানে 0 থেকে, এটা মুছে দিচ্ছি, এখানে 0 আছে না, এই 0টা মুছে গিয়ে 1 হয়ে যাবে। ঠিক আছে, এই 0টা মুছে গিয়ে যে 1 হয়ে যাবে। যেহেতু 1 হলো, 0 থেকে 1 হলো, তো 0 থেকে 1 হলে কিন্তু ফ্লিপ ফ্লপটা অ্যাক্টিভ হবে না। এটা অ্যাক্টিভ না হলে এটাও অ্যাক্টিভ হবে না। তাহলে এখানে বোর্ডের রেজাল্টটা কি, আমাদের ডিসপ্লে বোর্ডের 111 এই হচ্ছে আমাদের মূলত সত্যক সারণী। বুঝছো? তো আমি তো এখানে অনেকভাবে ব্যাখ্যা করে দিলাম যে মানগুলো কিভাবে আসে। তোমাদের পরীক্ষা হলে এত কাহিনী করতে হবে না, তোমরা শর্টকাট ওয়েতে যেভাবে করবা এই জিনিসটা মনে রাখলে হচ্ছে। দেখো 420 মানে 420, এই 42 মানে হচ্ছে যে দেখো 4টা 0 4টা 1 বসে দাও, একদম শর্টকাট। 2 2টা 0 2টা 1 2টা 0 2টা 1, শেষ। বুঝো নাই? আবার বলছি, এই যে 4 মানে হচ্ছে যে 4টা 0 4টা 1, এভাবে করে বসিয়ে দিলে হচ্ছে। ঠিক আছে, তারপর হচ্ছে 2 মানে বোঝাচ্ছে 2টা 0 2টা 1 আবার 2টা 0 2টা 1, এই টেকনিকটা ফলো করলে হয়ে যাচ্ছে। 0 মানে হচ্ছে 0 1 0 1 তারপর 0 1 0 1, এই টেকনিকগুলো ফলো করলে হয়ে যাচ্ছে, তোমরা ইজিলি করে ফেলতে পারবা। তবে এই মানগুলো কিভাবে আসলো আমি প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। আরো একটা জিনিস, মজার জিনিস খেয়াল করো, এখানের মধ্যে এইটা হচ্ছে 0 বাইনারি। ঠিক আছে,
আমি এই জিনিসটা লিখে দিই তাহলে বুঝতে পারবা। এটা হচ্ছে 0 বাইনারি, এটা হচ্ছে 1 এর বাইনারি, দেখো 001 3 বিটে, সবগুলো কিন্তু 3 বিটে প্রকাশ করা হয়েছে। এটা হচ্ছে 2 এর বাইনারি 010, এটা হচ্ছে 3 এর বাইনারি 011, এটা হচ্ছে 4 এর বাইনারি 4, এটা হচ্ছে 5 এর বাইনারি, এটা হচ্ছে 6 এর বাইনারি, এটা হচ্ছে 7 এর বাইনারি। স্যার আমি বলেছিলাম যদি 3 বিটের বাইনারি কাউন্টার হয় তাহলে সেটা 0 থেকে 7 পর্যন্ত কাউন্ট করতে পারবে। দেখো ইন টোটালি 0 থেকে 7 পর্যন্ত কাউন্ট করেছে, ঠিক আছে। আর এখানে উপাদানটা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, মানে হচ্ছে যে সে 8টা ইনপুট পালসের সংখ্যা গণনা করতে পেরেছে। সেই জন্য তার মডুলাস নাম্বার কত হবে, এটার মড নাম্বার কত হবে 8, এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে। 3 বিটের বাইনারি কাউন্টারের মডুলাস নাম্বার কত হবে 8, মানে হচ্ছে সর্বোচ্চ সে 8টা ইনপুট পালসের সংখ্যা গণনা করতে পারবে। ক্লিয়ার? এই জিনিসটা আমি একদম খুব সুন্দর করে এখানে বুঝিয়ে দিয়েছি, আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। ক্লিয়ার? পারা যাবে তাহলে। এবার আমরা চলে যাচ্ছি পরের স্লাইডে, কাউন্টারের ব্যবহার। তো আমরা মোটামুটি রিপল আপ কাউন্টারটা এখানে আরেকটু আগের স্লাইডে যাই, আগের স্লাইডে একটু খেয়াল করি। এই যে আমরা এখানে হিসেব করছি 0 থেকে 7 পর্যন্ত না, এটা ছোট সংখ্যা থেকে বড় সংখ্যার দিকে মানে কাজটা হয়েছে, তাহলে সেখানে হবে যে রিপল আপ কাউন্টার, এটা হচ্ছে রিপল আপ হিসেব করব, ঠিক আছে। রিপল আপ কাউন্টার সবসময় নেগেটিভ এজের জন্য কাজ করে, তাহলে এটা 0 থেকে 7 পর্যন্ত মানে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যার দিকে কিন্তু আমরা সত্য সারণীটা তৈরি করেছি, তাহলে এটা রিপল আপ কাউন্টার। আর যদি এটা উল্টো হতো 7 থেকে শুরু করে 1 পর্যন্ত হতো তাহলে রিপল ডাউন কাউন্টার। পারা যাবে স্যার? এবার আসো কাউন্টারগুলো কোথায় কোথায় ব্যবহার করা হয়, কাউন্টারের ব্যবহারগুলো একটু খেয়াল করো। আমাদের প্রাথমিক জীবনে বিভিন্ন ইলেকট্রনিক্স যন্ত্রপাতি ব্যবহার করে থাকি যা সময়ের সাথে সাথে সিকোয়েন্স রেখে কাজ করে, একটা কিন্তু সিকোয়েন্স থাকবে, অবশ্যই থাকবে। তাহলে এইসব যন্ত্রপাতির ব্যবহারে যে সময় নির্ধারণ করে সেই সময় ধরে যন্ত্রটি চলতে থাকে, ঠিক আছে। এখানে ব্যবহারগুলো একটু ভালো করে খেয়াল করবা। ক্লক পালসের সংখ্যা গণনা এবং টাইমিং সিগন্যালগুলো হিসাব করা ডিজিটাল কম্পিউটার এবং ডিজিটাল ঘড়িতে, ডিজিটাল কম্পিউটার এবং ডিজিটাল ঘড়িতেও ব্যবহার করা হয়। বৈদ্যুতিক স্পন্দন গণনা, প্যারালাল ডেটাকে সিরিয়াল ডেটায় রূপান্তর করতে কাউন্টারের ব্যবহার কি রয়েছে। তাহলে এটার মধ্য দিয়ে আমরা মোটামুটি কাউন্টারটাও ক্লিয়ার করে দিলাম। আজকের ক্লাসে আমি চেয়েছি যে মানে খুব সংক্ষেপে রেজিস্টার আর কাউন্টার টপিকটা শেষ করে দিতে। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো এবং পরবর্তী ক্লাসগুলো তোমরা নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই আমাদের ফেসবুকে পেজে লাইক দিয়ে যুক্ত থাকবে এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নিবে। তাহলে আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। এই ক্লাসের মাধ্যমে আমরা আমাদের চ্যাপ্টার 3 এর সম্পূর্ণ প্লেলিস্টটা সম্পূর্ণ করেছি। এইবার আমাদের নেক্সট ভিডিওগুলো হবে যে চ্যাপ্টার 4 নিয়ে। তো চ্যাপ্টার 4 এর ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকবে এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবে। তো সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।